নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান সলভ করে দিন, দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইটা। তা সত্যি কথা বলতে মাধ্যমিকের পরীক্ষার কারণে কিন্তু আমি সলভ করতে পারছিলাম না। তো দেখো, এগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। আজকে আমি প্রথম অধ্যায় সলভ করাচ্ছি। দেখতে পাচ্ছ, পরিমাপ। এই যে পরিমাপ যে প্রথম যে অধ্যায় আছে, এই অধ্যায়টা আজকে আমি সলভ করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা নতুন সদস্য আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে আলোচনা করা যাক আজকে আমাদের প্রথম অধ্যায়। তো দেখতে পাচ্ছ, আমি আজকে প্রথম অধ্যায়টা সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে এবং যারা নতুন সদস্য আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, পরিমাপ এই চ্যাপ্টার থেকে আমি সলভ করাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে এবার আমি অনুশীলনীটা তোমাদের সলভ করে দিচ্ছি। অনুশীলনী প্রথম প্রশ্ন বলেছে পরিমাপের প্রাথমিক একক প্রাথমিক রাশি নয়। পরিমাপের প্রাথমিক রাশি নয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ঘনত্ব। দেখতে পাচ্ছ। ওজনের মাতৃ সংকেত কি? এম এল টি⁻², এর অ্যান্সার হবে। 3 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি ও একটি ভেক্টর রাশির নাম কি? কার্য ও বল। ফাটাফাট করে সলভ করে নাও। পরের প্রশ্ন কি বলেছে? 4 দাগের প্রশ্ন, সাধারণ স্কেলের সাহায্যে নিচের কোন দৈর্ঘ্যটি পরিমাপ করা সম্ভব নয়? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 2.12 সেন্টিমিটার, মানে 12 সেন্টিমিটার। 5 দাগের প্রশ্ন, 1 মাইক্রন সমান এক্স ন্যানোমিটার, এক্স সমান কত হবে? 10⁻³ ওকে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 6 দাগের প্রশ্ন, নক্ষত্রদের পারস্পরিক দূরত্ব পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়? AU। 7 দাগের প্রশ্ন, সাধারণ রৈখিক স্কেল দিয়ে একটি বস্তুর দৈর্ঘ্য মেপে পাওয়া গেল 50 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের সর্বোচ্চ ত্রুটি। তো দেখো অ্যান্সার হবে 0.2%, 0.2%। তো দেখো, আমি অঙ্কটা তোমাদের সামনে আমি সলভ করে দিয়েছি। ফটাফট করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? এটা কিন্তু 0.2টা হয়েছে কী করে সেটা তোমাদের আমি বুঝাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমরা। তো দেখো, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে দেখো বলেছে যে একটি সাধারণ রৈখিক স্কেলের ক্ষুদ্রতম মান 1 mm বা 1 সেন্টিমিটার। এটাই হলো ওই স্কেলের সর্বোচ্চ ত্রুটি। তো স্কেলের মাপ দৈর্ঘ্য কত হবে? স্কেলে আমি লিখছি, স্কেলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমরা। স্কেলে মাপা দৈর্ঘ্য কত বলেছে? মাপা দৈর্ঘ্য, স্কেলে মাপা দৈর্ঘ্য কত বলেছে? স্কেলে মাপা দৈর্ঘ্য বলেছে 50 সেন্টিমিটার বলেছে, 50 সেন্টিমিটার বলেছে। তা পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে? পরিমাপে ঠিক আছে, সর্বোচ্চ দন্ত স বলে সর্বোচ্চ ত্রুটি। আচ্ছা, পরিমাপের সর্বোচ্চ শতকরা ত্রুটি, সর্বোচ্চ শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি সমান সমান কত হবে? 0.1/50 মাল্টিপ্লাই 100। কাটাকাটি করলে কত হবে? আচ্ছা, পয়েন্টের জন্য 10 নিচ্ছে একটা, হ্যাঁ, পয়েন্টের জন্য 10 নিলাম, ঠিক আছে। 50 যখন 100, এটা 2 আছে, ঠিক আছে। 50 যখন 100 মানে 2 সমান সমান কি আছে? 2/10। 2/10 মানে কি? 0.2%, ঠিক আছে। অ্যান্সার কি আছে? অ্যান্সার আছে সি অ্যান্সার আছে 0.2%। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে ফটাফট করে সলভ করে দিচ্ছি। দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে কি বলেছে দেখো, বলেছে আলোকবর্ষ
মৌলিক একক না লব্ধ একক? অ্যান্সার হবে মৌলিক একক। 2 দাগের প্রশ্ন, কেজি পার ঘনমিটার কোন ভৌত রাশির একক? অ্যান্সার হবে কিসের একক? ঘনত্বের একক। 2 এর প্রশ্ন অ্যান্সার হবে ঘনত্বের একক। 3 দাগের প্রশ্ন বলেছে তড়িৎ প্রবাহ মাত্রা কি রাশি? তোমরা জানো যে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু কি রাশি বলো তো? তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু আমাদের স্কেলার রাশি। কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, অ্যান্সার হবে 3 দাগের প্রশ্ন অ্যান্সার কি হবে? স্কেলার রাশি। 4 দাগের প্রশ্ন, একটি এককভিন্ন রাশির উদাহরণ দাও। অ্যান্সার হবে আপেক্ষিক গুরুত্ব। একটি এককভিন্ন রাশির উদাহরণ দাও। অ্যান্সার হবে আপেক্ষিক গুরুত্ব। অ্যান্সার কী হবে? আপেক্ষিক গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার কী হবে? অর্থাৎ এই যে 4-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আপেক্ষিক গুরুত্ব। 5 দাগের প্রশ্ন, ঘনত্বের সিজিএস এবং এসআই এককের মধ্যে মধ্যে সম্পর্ক লেখো। তো দেখো পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 5-এ রয়েছে। পেজ নম্বর কত? 5-এ তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 5। ঠিক আছে, ঠিক একটু নিচের দিকে দেখো, এখানে দেখো তোমরা কোথা থেকে কোথায় লিখবে। দেখো এখানে একটা কাজ করো, দেখো তোমরা এটাও পড়ে যাবে যে সিজিএস এবং এসআই ঘনত্বের এককগুলো কি গ্রাম পার ঘন সেন্টিমিটার বা জি পার সিএম কিউব, বা এটা ঘন কিউব মানে কি ঘন ঘন সেন্টিমিটার, কিউব মানে ঘন হয়। আর এসআইতে কী আছে? কিলোগ্রাম পার ঘনমিটার, মানে যাকে বলা হয় কিলোগ্রাম মানে কি কেজি পার মিটার কিউব। তো দেখো তোমার সম্পর্কটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এটা লিখবে। দেখো ভালো করে বোঝাচ্ছি, এই যে এটা লিখবে কী করে পরিবর্তন সে দেখে এখানে লিখবে 1 কেজি পার ঘনমিটার মিটার কিউব সমান সমান 1000 গ্রাম পার 10⁶ সেন্টিমিটার কিউব সমান সমান কি আছে 1/1000 গ্রাম পার সিএম কিউব, বা 1 গ্রাম পার ঘন সেন্টিমিটার সমান সমান 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। পরের প্রশ্ন বলেছে যে এটা তো 5-এর প্রশ্ন হয়ে গেছে, সিজিএস এবং এসআই এককে একটু বলে দিয়েছি। 6 দাগের প্রশ্ন, দৌড় প্রতিযোগিতায় কী রূপ ঘড়ি ব্যবহার করা যায়? স্টপ ওয়াচ। বানামটা লেখা রয়েছে দেখো, আরেকবার লিখে দিতে পারি, দন্তে ছয়টয় স্টপ ওয়াচ, ও 29 আকার চ স্টপ ওয়াচ, এই যে লেখা আছে বানামটা। ঠিক আছে, চলো এবার আমি শূন্যস্থান পূরণ করাচ্ছি তোমাদের। কী আছে দেখো তোমাদের, বলছে শূন্যস্থান পূরণ করো। সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক কি? গ্রাম পার ঘন সেন্টিমিটার, যাকে বলে জিএম পার সিএম কিউব। ড্যাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ, অ্যান্সার হবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। অ্যান্সার হবে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 3 দাগের প্রশ্ন, আয়তনের একক কি? তোমরা জানো লব্ধ একক। কী হবে? লব্ধ একক হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এসআইতে মৌলিক এককের সংখ্যা কত? অ্যান্সার হবে 7। অ্যান্সার কত হবে? 7। 5 দাগের প্রশ্ন, লিটার স্কেলের সংজ্ঞায় 277 কেলভিন উষ্ণতায় থাকে উল্লেখ থাকে। লিটারের সংজ্ঞায় 277 কেলভিন উষ্ণতায় উল্লেখ থাকে। 6 দাগের প্রশ্ন, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত হবে? 1 লিটার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 কেজি বিশুদ্ধ জলের আয়তন কত হবে? 1 লিটার হবে। চলো এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি ফটাফট করে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা সত্য মিথ্যা সলভ করছি। দেখো স্কেলের রাশির মান ও অভিমুখ 2 আছে, এটা ভুল আছে। ভেক্টর রাশির আছে, স্কেলার রাশির না। ভরবেগ এককের মধ্যে 3টি মূল একক বর্তমান, এটা ঠিক আছে। দেখো এটা ঠিক আছে, রাইট মারা আছে। সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয়, ঠিক আছে, এটাও ঠিক আছে। মাত্রাহীন রাশি মাত্রই সেটি এককবিহীন রাশি, এটা ভুল আছে। অর্থাৎ 1-এরটা এবং 4-এরটা ভুল, আর 2 এবং 3টি কিন্তু ঠিক আছে। চলো এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তর আছে এই উত্তরগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 1 দাগের প্রশ্ন, মৌলিক ও লব্ধ এককের সংজ্ঞা দাও। পেজ নম্বর কত আছে? 2 আছে। পেজ নম্বর কত? 2। ঠিক আছে, দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 2। ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার দেখো ঠিক নিচের দিকে দেখো একটু আছে যে মৌলিক একক লব্ধ এককটা দেখে নাও। মৌলিক এককটা কি লিখবে? এই কিছু থেকে শুরু করে কিছু ভৌত রাশির একক অন্যান্য ভৌত রাশির এককের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বাধীনভাবে গঠিত হয়, যাদের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠিত করা যায়। এইসব ভৌত রাশির এককগুলিকে মৌলিক বা মূল একক বলে। এখান থেকে এতটা লিখবে এবং তারপর এখান থেকে আবার লিখবে, পারলে উদাহরণটাও দেখে যাবে। ঠিক আছে, দৈর্ঘ্য ভর সময় একক। ঠিক আছে, এখানে দেখো লব্ধ একক কী আছে? লব্ধ একক
যেসব ভৌত রাশির একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব ভৌত রাশির এককগুলিকে লব্ধ একক বলে, যেমন বেগ, ত্বরণ, বল। ঠিক আছে, এটা লিখতে হবে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি আমরা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 2 দাগের প্রশ্ন। প্রমাণ দৈর্ঘ্য প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। প্রমাণ দৈর্ঘ্য এবং প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। পেজ নম্বর কত হচ্ছে? পেজ নম্বর 4-এ। পেজ নম্বর 4-এ রয়েছে। তো দেখো বাড়ির সাইডে কাজ চলছে, বুঝতে পারলে সেই মিস্ত্রিরা যে কাজগুলো করছে তার আওয়াজটা আসছে। তো দেখো পেজ নম্বর 4-এ আছে। ঠিক আছে, দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 4-এ। ঠিক আছে, এই যে পেজ নম্বর যে 4 আছে, এই পেজ নম্বর 4-এ দেখো তোমরা নিচের দিকে তোমাদের আমি দেখাচ্ছি। এই যে দেখো এখানে বলেছে প্রথম যে প্রশ্ন যেটা বলেছে যে এসআই রাশিগুলির নাম ও একক লেখো। দেখো এসআই রাশি তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে ঠিক এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে, এবং তারপরে সিজিএস এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে শুরু করে তোমরা এতটা লিখবে। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? এই দুটো লিখলেই তোমাদের হয়ে যাবে। চলো পরের প্রশ্নে কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 2-এর প্রশ্ন বলেছে। 2-এর প্রশ্ন বলেছে প্রমাণ দৈর্ঘ্য ও প্রমাণ সময়ের সংজ্ঞা দাও। এটা তো উপরে 2-এর প্রশ্ন হয়ে গেছে। 3-এর প্রশ্ন, লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উল্লেখ থাকে কেন? পেজ নম্বর 5-এ আছে। লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস মানে উল্লেখ থাকে কেন? পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 5-এ রয়েছে। ফাটাফাট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 5-এ, পেজ নম্বর 5-এ আছে। দেখো তোমরা এখান থেকে কতটা লিখবে, দেখো লিটারের সংজ্ঞায় 4 ডিগ্রি সেলসিয়াস বা 277 কেলভিন উল্লেখ থাকার কারণ। দেখো এই যে এখান থেকে শুরু করবে। ঠিক আছে, সাধারণ তরলের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বাড়ে, ঘনত্ব কমে, কিন্তু জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত নিয়মের ব্যতিক্রম লক্ষ্য করা যায়। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে জলের উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে জলের আয়তন হ্রাস পায়, এই ঘনত্ব বাড়ে, বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ঘনত্ব সর্বাধিক হয়, তখন এর মান 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এরপর উষ্ণতা আরও বাড়তে থাকে। দেখো এখান থেকে শুরু করে ঠিক এই থাকে পর্যন্ত লিখবে, এখান থেকে শুরু করে থাকে পর্যন্ত লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন বলেছে সাধারণ তুলাযন্ত্রে বাটখারাগুলির ভরের অনুপাত 5:2:2:1 অনুপাতে নেওয়া হয় কোনো। পেজ নম্বর কত আছে? পেজ নম্বর 11-তে রয়েছে। পেজ নম্বর কত? পেজ নম্বর 11 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ তোমরা 11 নম্বর পেজে। ঠিক আছে, ঠিক নিচের দিকে আছে দেখো তোমাদের ওজন বাক্সা বাটখারাগুলির ভর। ঠিক দেখো তোমরা এখান থেকে লিখবে যে বিভিন্ন মাপের বাটখারা থেকে এখান থেকে শুরু করে না পড়ে, বাটখারার দরকার না পড়ে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। দেখো পরের যে প্রশ্ন আছে 5-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন সাধারণ স্কেল ধাতুর না হয়ে কাঠের তৈরি হয় কেন? একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে? তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি সুবিধা হতো? এই যে 5, 6, 7। ঠিক আছে, এই 3খানা প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি একবারে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, লিখতে থাকো, তোমরা অন্য নিয়মেও লিখতে পারো। ঠিক আছে, নোটসটা বুঝতে পারলে তোমাদের স্যার বা কোচিংয়ের স্যার যেভাবে লিখবে সেটাই হবে, কোনো সমস্যা নেই। দেখাচ্ছি অ্যান্সারটা। দেখতে পাচ্ছ 5-এর প্রশ্ন যে সাধারণ স্কেলে ধাতু না হয়ে কাঠের তৈরি হয় কেন? দেখো কাঠের স্কেলে সাধারণত ধাতুর তুলনায় ব্যবহার করা হয় কারণ একটা কারণ, দেখো এখানে কারণ কিন্তু 3খানা কারণ দেওয়া হয়েছে। ঠিক আছে, তাপমাত্রা পরিবর্তনে কাঠের দৈর্ঘ্য খুব কম বদলায়, কিন্তু ধাতুর গরমে প্রসারিত হয়, ফলে ফলে মাপ ভুল হয়ে থাকে, কাঠ হালকা ও বহন করা সহজ হয়। খুব সুন্দর করে লিখেছি, এরকম পাবে না কোথাও। ঠিক আছে, তারপর আছে কাঠে আঁচড় কম পড়ে, তাই দাগ বা চিহ্ন স্পষ্ট থাকে, স্পষ্ট করে। ইলেকট্রিক কাজে নিরাপদ, কারণ কাঠে বিদ্যুৎ পরিবাহক নয়। ঠিক আছে, এবং দেখো 6 দাগের যে প্রশ্ন বলেছে, দেখো একটি ড্রপার বলেছে একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের আয়তন কীভাবে নির্ণয় করবে। ঠিক আছে, এখানে 1 ফোঁটা জলের আয়তন নির্ণয় করার পদ্ধতি দেখো 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট দিয়েছি। ঠিক আছে, এখানে আমরা একটা মাপ ধরে নিয়েছি। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট দেওয়ার পরে দেখো এখানে মাপটা ধরে নেওয়া হয়েছে ফোটার সংখ্যা। দেখো টিএমএল এখানে একটা মাপ ধরেছে 20 থেকে। দেখতে পারছো এখানে একটা উদাহরণ দিয়ে একটা মাপ ধরা হয়েছে, সেটাই লেখা হয়েছে। ঠিক আছে, কি বলছো বুঝতে পারছো? দেখে নাও তোমরা, একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ দেওয়ার পরে এটা থেকে বিয়োগ করে আয়তনটা বেরিয়েছে। চলো এবার 7 দাগের প্রশ্ন, তোমার বয়স সেকেন্ডে প্রকাশ করলে কি সুবিধা হতো?
দেখো বয়স সেকেন্ডে প্রকাশ করলে কী হতো দেখো, এখানে দেখো আরও সঠিকভাবে বয়স প্রকাশ করা যায়, সময়ের ক্ষুদ্র ইউনিটে নিজের বয়স বুঝতে সুবিধে হয়, সুবিধে হয় বিজ্ঞান গণনার বয়স ব্যবহার করতে হলে সেকেন্ডে প্রকাশ করা সুবিধাজনক, সময়ের প্রবাহকে স্পষ্টভাবে অনুভব করা যায়। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? দেখো এটা না, এখানে দেখো এখানে না ওই আগের প্রশ্ন 7 দাগের প্রশ্নটা দেখো, এখানে 7 দাগের অ্যাকচুয়ালি যে প্রশ্নটা ছিল তোমাদের 6 দাগের প্রশ্ন, ঠিক আছে 6 দাগের প্রশ্ন ওখানে হয়তো ঠিক মতন দেখায়নি, যে 6 দাগের প্রশ্ন আরেকবার দেখাচ্ছি। একটি ড্রপারের সাহায্যে 1 ফোঁটা জলের এত নির্ণয় করো। একটি মাপযোগ সিলিন্ডার নাও, ঠিক আছে দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর করে ধরেছি। এটা আগেরটা ঠিক মতন বোঝা যাচ্ছিল না, এবার দেখো এটা ভালো করে লেখা আছে, দেখে নাও, ঠিক আছে ওকে। এই দেখেছো উদাহরণ দিয়ে এখানে খুব সুন্দর করে লিখেছে। 6 দাগের প্রশ্ন আগেরবার ঠিক মতন দেখাতে পারিনি, এবার দেখে নাও 6 দাগের প্রশ্নটা। আগে যেটা আছে সেটা এটা 6 দাগের প্রশ্ন। বিভাগ ঘ মান 3, না বিভাগ গ হবে সরি, এটা বিভাগ গ। প্রশ্নের মান কত? মান 2। 6 দাগের প্রশ্ন। তো দেখতে পাচ্ছি এবার আমি তোমাদের কিন্তু বিভাগ ঘ সলভ করাবো। বিভাগ ঘ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, মান 3। তো দেখো 1 দাগের প্রশ্ন, এসআইতে মূল রাশিগুলির নাম ও লেখক লেখো। পেজ নম্বর কততে? পেজ নম্বর 2 আছে। এসআইতে মূল রাশির নাম ও একক লেখো, পেজ নম্বর কততে আছে? 2 আছে। দেখে নাও ফটাফট করে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি পেজ নম্বর কিন্তু 2 আছে, পেজ নম্বর 2, ঠিক আছে। এবার দেখো তোমরা এখানে অ্যান্সারটা দেখে নাও ফটাফট করে। এই যে প্রশ্ন আনসার যেটা বলা হয়েছিল যে এসআইতে মূল রাশির নাম ও এককগুলি লেখো, দেখো এখান থেকে এটা লিখবে। দৈর্ঘ্য আছে টোটাল কিন্তু 7টা আছে, ঠিক আছে। মূল রাশি আছে, দৈর্ঘ্য লিখবে, ভর লিখবে, সময় লিখবে, তাপমাত্রা লিখবে, দেখো দেখতে পাচ্ছি প্রতীক লিখবে, মিটার, দৈর্ঘ্য, ভরের এসে হলো কিলোগ্রাম, সেকেন্ড কি দ্বারা প্রকাশ করা? সেকেন্ড কেজ দ্বারা প্রকাশ করা হয়, কিলোগ্রামকে কেজি দ্বারা প্রকাশ করা হয়, মিটারকে এম দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়, তড়িৎ প্রবাহ হচ্ছে একক হচ্ছে অ্যাম্পিয়ার আছে, প্রতীক হচ্ছে গিয়ে, ঠিক আছে। দীপন প্রবাল্য হবে, ক্যান্ডেলা হবে, অ্যান্সার হবে সিডি। পদার্থের পরিমাণ হবে, মোল হবে, ঠিক আছে, এটা MOL দ্বারা প্রকাশ করা হয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং লিখতে থাকো। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, হয়ে গেছে 2 দাগের প্রশ্ন। দেখো গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাতের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে? পেজ নম্বর কত? 10-এ। পেজ নম্বর কত? 10-এ রয়েছে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পেজ নম্বর কত রয়েছে? এটা কিন্তু পেজ নম্বর রয়েছে কিন্তু 10-এ রয়েছে, 10 নম্বর পেজে। তোমরা লিখবে কী করে? দেখো তোমাদের কাছে তো বইটা আছে, ঠিক আছে। তোমরা লিখবেই যে এখান থেকে শুরু হবে একক সেন্টিমিটার, এখান থেকে শুরু করে ঠিক এই যে কম হবে এতটা লিখবে এবং তার সঙ্গে কিন্তু এই ছবিটা আঁকবে, ঠিক আছে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তার সঙ্গে ছবিটা আঁকবে, ঠিক আছে। ফটাফট করে লিখে নাও অ্যান্সারগুলো, আর তোমাদের তো বই আছে, বইতে মার্ক করে নেবে, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, সাধারণ স্কেলের সাথে কীভাবে পাতলা কাগজের বেদ নির্ণয় করা যায় ব্যাখ্যা করো। পেজ নম্বর কত? পেজ নম্বর কিন্তু 9-এ রয়েছে, ঠিক আছে, পেজ নম্বর 9-এ। তো দেখো এখানে পেজ নম্বর কিন্তু 9 দেখতে পাচ্ছ, পেজ নম্বর 9। ঠিক অ্যান্সারটা কোথা থেকে লিখবে তোমাদের আমি বলছি। অ্যান্সারটা লিখবে এখান থেকে শুরু করে, দেখো এই যে উদাহরণ, এখান থেকে শুরু করবে, এখানে শেষ করবে, ঠিক আছে। এখান থেকে শুরু করবে, এইখানে শেষ করবে। কত নম্বরের প্রশ্ন? এটা কিন্তু 3 দাগের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 4 দাগের প্রশ্ন, সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে একটি বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা যায়? সুতো ও রৈখিক স্কেলের সাহায্যে কীভাবে একটি বক্ররেখার দৈর্ঘ্য নির্ণয় করা যায়? পেজ নম্বর কত রয়েছে? পেজ নম্বর 9-এ রয়েছে, ঠিক আছে। ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, দেখে নাও তোমরা সম্পূর্ণ ভিডিওটা, ওকে। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর কিন্তু 9-এ রয়েছে, পেজ নম্বর 9, ঠিক আছে। দেখো তোমরা কী লিখবে, দেখো তোমাদের বোঝাচ্ছি। তোমরা এখান থেকে শুরু করে এখানে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং ছবিটা আঁকবে,
এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং ছবিটা আঁকবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন বলেছে, তলুযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? সাধারণ তলুযন্ত্রের সুবিদিতার শর্তগুলি লেখো। দেখো পেজ নম্বর কিন্তু 11 নম্বর পেজে। ঠিক আছে, 11 নম্বর পেজে তলুযন্ত্রের সুবিদিতা বলতে কি বোঝো? দেখো পেজ নম্বর 11 ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি। পেজ নাম্বার 11তে, ঠিক আছে, পেজ নাম্বার 11, ঠিক আছে, পেজ নাম্বার 11 তোমরা যেটা লিখবে, দেখো এই যে সুবিদিতা বলতে কী বোঝে দেখে না তোমরা। সুবিদিতা বলতে কী বোঝে, এখান থেকে শুরু করে সুবিদিতা বলতে কী বোঝে এতটা লিখবে এবং তার সঙ্গে শর্ত লিখবে। এখানে এই পয়েন্ট লিখবে, এই পয়েন্ট লিখবে, এই পয়েন্ট লিখবে, এই পয়েন্ট লিখবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে যে 6 দাগের প্রশ্ন বলেছে, একটি আয়তন মাপক চোঙ স্টপ ওয়াচের সাহায্যে কীভাবে কল থেকে জল পড়ার হার নির্ণয় করা যায়? পেজ নম্বর 13। ঠিক আছে, 6 দাগের যে প্রশ্ন আছে এই পেজ নম্বর কত আছে? পেজ নম্বর 13তে রয়েছে। দেখা যাক, ফটাফট করে তোমাদের সলভ করে দিচ্ছি আমি। ওকে, তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 13। ঠিক আছে, পেজ নম্বর 13 দেখতে পাচ্ছ। এবার তোমরা যেটা লিখবে, দেখো এখান থেকে এতটা লিখবে, দেখে নাও। তোমরা লিখবে যেটা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো এবার আমি পরের প্রশ্নটা সলভ করে দিচ্ছি তোমাদের আমি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এবার আমি গাণিতিক প্রশ্নটা সলভ করে দেবো। 2 নম্বরও আসতে পারে, 3 নম্বরও আসতে পারে। দেখো বলেছে, একটি জলাধারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 4m, 3m ও 2m মানে মিটার যাকে বলে, জলের ভর কত হবে? 1 দাগের প্রশ্ন। তো দেখো এর অ্যান্সারটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি ফটাফট করে। ঠিক আছে, তো দেখো আমি এখানে কিন্তু ধরে নিয়েছি। ঠিক আছে, ধরে নিয়েছি, দেখে নাও তোমরা একটু। তো আমরা প্রথমে দেখছি জলাধারের যে দৈর্ঘ্য কিন্তু 4 মিটার এবং প্রস্থ কিন্তু 3 মিটার, উচ্চতা কত আছে? 2 মিটার। তাহলে জলাধারের আয়তন কত হবে? 4 গুণ 3 গুণ 2 কত হবে? 24 ঘনমিটার, এম কিউব যাকে বলে। ওই জলাধারের জল পূর্ণ হলে জলের আয়তন কত হবে? সিএম কিউব হবে। মানে কি 24 মাল্টিপ্লাই 10⁻⁴ কত হবে? 6 হবে। কত হবে? সেন্টিমিটার হবে, সরি এটা কী হবে? সেন্টিমিটার হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি। আমরা জানি যে আমরা কি জানি, আমরা জানি যে 4 ডিগ্রি আমরা জানি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার জলের আয়তন 1 গ্রাম। 1 কত গ্রাম? তাহলে 24 মাল্টিপ্লাই 10⁶ ঘন সেন্টিমিটার জলের ভর হবে দেখো 24 মাল্টিপ্লাই 10⁶ মাল্টিপ্লাই 1 বাই কত? 1000। এখানে কী হবে? কেজি হবে। ক্যালকুলেশন করতে কত হবে? ক্যালকুলেশন হবে 24 মাল্টিপ্লাই, এখানে 3টে বাদ যাবে মানে 3টে থাকবে সমান কত? এত কেজি। দেখো আমরা একটা কথা বলতে পারি, তার মানে কি এখানে যাতে 6টা রয়েছে তো এখানে 3টে থাকবে, তাই তো? তার মানে কী হতে পারে? তার মানে আমরা লিখতে পারি সমান 24 মাল্টিপ্লাই 10⁻³ মানে 3খানা 0, তাই তো? 24 মাল্টিপ্লাই 1000 কেজি। তো দেখতে পাচ্ছি এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা হবে। অ্যান্সার কত হবে? এতটা হবে। আর লিখে রাখো, যারা ভিডিওটা দেখছো তারা লিখে রাখো প্লিজ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না।
চলো হয়ে গেছে এক দেখাটা, ফাটাফাট করে নাও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, একদম কথা নয়, সাবস্ক্রাইব করো। চলো 2 দাগের অঙ্কটা কী বলেছে দেখা যাক। 2 দাগের অঙ্ক, ঠিক আছে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো তোমরা। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2 প্রশ্ন, যে একটি বস্তুর ভর 7.8 কেজি, আয়তন 1000 ঘন সেন্টিমিটার হলে বস্তুটির ঘনত্ব কত হবে? দেখতে থাকো, ফটাফট করে সলভ করে দিচ্ছি। এই যে এখানে করছি 2 দাগের অঙ্ক, তাই তো? চলো দাগ নম্বরটা বসাই, 2 দাগের অঙ্ক। কালারটা পরিবর্তন করতে হবে, বুঝলে, কালারটা একটু পরিবর্তন করে নিই। চলো আমাদের বস্তুর ভর কত, বস্তুটির ভর, বস্তুটির ভর, বস্তুটির ভর কত বলেছে? 7.8 কেজি। এটাকে গ্রামে নিয়ে যাব। 7.8 মাল্টিপ্লাই 1000 গ্রাম, তাই তো? মানে কী থাকবে? তার মানে থাকবে 7.8/10, পয়েন্টটা উঠে গেল, 0 হয়ে গেল, 10 হয়ে গেল, এখানে 1000, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেলে কী থাকবে? 7800 গ্রাম, তাই তো? 7800 গ্রাম। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে বস্তুটির আয়তন কত? বস্তুটির আয়তন লিখছি, বইতে বলে দিয়েছে, বস্তুটির আয়তন, বস্তুটির আয়তন কত আছে? 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার, 1000 ঘন। বস্তুটির ঘনত্ব কত হবে? বস্তুটির ঘনত্ব সমান সমান হবে 7800/1000, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য সমান 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে বস্তুটির ঘনত্ব কত হবে? বস্তুটির ঘনত্ব হবে সমান সমান 7.8 গ্রাম পার ঘন সেন্টিমিটার। সিএম কিউবকে, কিউব মানে ঘন। চলো অ্যান্সারটা একটু ব্র্যাকেটের মধ্যে করতে, এটা তোমাদের অ্যান্সার। প্লিজ যারা ভিডিওটা দেখতে পাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। 3 দাগের প্রশ্ন হয়ে গেছে। চলো আমাদের 4 দাগের, চলো স্ক্রিনশট মারতে পারো একটা ফটাফট করে। চলো হয়ে গেছে। চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্ন যেটা বলেছে যে একটি কঠিন বস্তুর বায়ুতে 200 গ্রাম বস্তুটিকে মাপনী চোঙে নিমজ্জিত করার পূর্বে ও পরে তরলের আয়তন পার 50 ঘন সেন্টিমিটার ও 70 ঘন সেন্টিমিটার হলে বস্তুটির ঘনত্ব কত হবে? দেখো অঙ্কটা একটু বড় হবে দেখে মনে হচ্ছে। চলো 3 দাগের অঙ্ক। তা বায়ুতে বস্তুটির ভর কত? বায়ুতে, এটা বায়ুতে বস্তু, এটা তয়কারিতে, হ্যাঁ, বস্তুটির ভর, বস্তুটির ভর এম সমান সমান 200 গ্রাম। আমরা দেখতে পাচ্ছি ওটা বলে দিছে, বস্তুটির আয়তনটা বের করছি আমি, ফটাফট করে দিচ্ছি। বস্তুটির আয়তন, বস্তুটির, আর তোমরা তো জানো যে পূর্বে ও পরে তলের আয়তন 50 ঘন সেন্টিমিটার ও 70 ঘন সেন্টিমিটার, ওটা লেখার দরকার নেই, লিখছি না। বস্তুটির আয়তন, বস্তুটির আয়তন আয়তন কত হবে? ভি, আয়তন ভি সমান সমান কত হবে? 70 - 50 সমান সমান 20 ঘন সেন্টিমিটার। তা বস্তুটির ঘনত্ব কত হবে?
বস্তুটির ঘনত্ব হবে সমান সমান, ঘনত্বকে কী দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান এম বাই ভি। তো এম কত আছে, এম কিন্তু বলেছে 200 গ্রাম, এই যে এম 200 গ্রাম বলেছে 200, আর ভি এখানে আয়তন কত হবে 20, ক্যালকুলেশন করলে কত হবে, একটু জায়গাটা নোংরা হয়ে গেছে, 10 সমান কি আছে 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বস্তুটির ঘনত্ব, ঠিক আছে, বস্তুটির ঘনত্ব কিন্তু অ্যান্সারটা বেরিয়ে গেছে, ঠিক আছে, এটা অ্যান্সার। চলো ফটাফট করে সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের লাস্ট কোয়েশ্চেন। চলো এই অঙ্কটা মানে বড় আছে দেখে মনে হচ্ছে। 1.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার ঘনত্বের 180 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার চিনি দ্রবণের 100 গ্রাম 100 ঘন সেন্টিমিটার জল মেশালে মিশ্রণের ঘনত্ব কত হবে? চলো 4 অঙ্ক, দাগ নম্বর ফটাফট করে দিয়ে দিই, 4, ঠিক আছে। তো আমরা দেখতে পাই চিনি দ্রবণের আয়তন কত আছে, চিনির দ্রবণের আয়তন সমান সমান 180 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। তো ঘনত্বটা কত আছে, ঘনত্বটা আছে 1.2 গ্রাম পার ঘন সেন্টিমিটার। চিনির দ্রবণের ভর কত আছে, চিনির দ্রবণের ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব, একশো আশি গুণ 1.2 গ্রাম সমান সমান কত হবে 216 গ্রাম। তা জলের আয়তন কত বলেছে দেখো, এখানে করছি 1 সেকেন্ড, জলের আয়তন হবে, যেটা আছে জলের আয়তন সমান সমান 100 ঘন সেন্টিমিটার সিএম কিউব যাকে বলে। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি আছে 1 ঘন সেন্টিমিটার জলের ভর হলো 1 ঘন সেন্টিমিটার, জলের ভর হলো 1 গ্রাম, তাই 1000 ঘন সেন্টিমিটার, সরি 1000 ঘন সেন্টিমিটার 100 ঘন সেন্টিমিটার বলেছে, জলের হবে কত হবে 1 গুণ 100 সমান সমান 100 গ্রাম। তাহলে মিশ্রণের মোট ভর কত হবে, মিশ্রণে মোট ভর হবে, মিশ্রণে মোট ভর হবে, দেখো মিশ্রণের মোট ভর হবে কত, চিনি দ্রবণের ভর আর জলের ভর, তাই তো। চিনি দ্রবণের ভর কত, দেখো চিনি দ্রবণের ভর কত আছে 216 গ্রাম, আর জলের ভর কত আছে 100 গ্রাম, যেটা পেয়েছি 100 গ্রাম, যোগ করলে কত হবে, দুটো যোগ করে, অর্থাৎ চিনির এটা কিন্তু 216টা কী আছে, 216টা হচ্ছে চিনির দ্রবণের ভর, আর জলের ভর কত বলেছি 100, যোগ করলে কত হবে 316 গ্রাম, 316 গ্রাম, ঠিক আছে, চিনি 316 গ্রাম। তো প্লিজ এটা একটু লিখে নাও, আমি আবার অন্য পেজে যাব।
আমি অন্য পেজে যাব, তোমরা লিখে নাও ফটাফট করে। লিখেছো? আমি অন্য পেজে যাব, ফটাফট করে লিখে নাও। চলো তারপর আবার লিখবে, তারপর অঙ্কটা শেষ হয়নি এখনও। আমরা 316 গ্রাম অবধি পেয়েছি, এবং আবার তার সাথে আবার আবার কি আছে, মিশ্রণের মোট আয়তনটা কত আছে সেটা আমাদের দেখতে হবে। মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের, অঙ্কটা শেষ হয়নি, ওই পেজটা শেষ হয়ে গেছিলো। মিশ্রণের মোট আয়তন, মিশ্রণের মোট আয়তন কী আছে, আয়তন কী দ্বারা প্রকাশ করা, ভি দ্বারা প্রকাশ করা হয়, মানে চিনি দ্রবণের আয়তন প্লাস জলের আয়তন, তাই তো? একই জিনিস, চিনি দ্রবণের আয়তন কত আছে, চিনি দ্রবণের আয়তন আছে হলো 180, আর প্লাস জলের আয়তনের জলের আয়তনটা কত, চিনি দেখো চিনির দ্রবণের আয়তনটা কত হচ্ছে 180, আর জলের আয়তনটা কত হচ্ছে, জলের আয়তনটা কিন্তু 100। এটা তো একটু আগে তোমাদের বুঝিয়েছি, একই জিনিস। সমান কত হবে, 280 ঘন সেন্টিমিটার বা সিএমের মাথায় কিউ, তাই তো? তাহলে মিশ্রণটির ঘনত্ব হবে কত হবে, অঙ্কটা একটু বড় আছে। মিশ্রণটির ঘনত্ব হবে, মিশ্রণটির ঘনত্ব হবে কী হবে, তোমাকে যদি মিটারকে যদি তোমরা আয়তন দিয়ে ভাগ করাই, m/v, এম মানে কত, 316 পেয়েছিলাম, মনে আছে? আর এটা কত হচ্ছে 280, তাই আছে গ্রাম পার ঘন সেন্টিমিটার। এটা সিএম, এটা গ্রাম পার ঘন সেন্টিমিটার। দেখ এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশন করলে কত হবে, ক্যালকুলেশন করলে হবে হচ্ছে হলো 1.128 গ্রাম পার ঘন সেন্টিমিটার, ঠিক আছে? মিশ্রণের ঘনত্ব এটা হবে। তাহলে আমি কী আছে, মিশ্রণের ঘনত্ব নির্ণয় উত্তর, লিখতে এগুলো লিখি না, উত্তর মিশ্রণের ঘনত্ব হবে, মিশ্রণের ঘনত্ব হবে সমান সমান 1.128 গ্রাম পার ঘন সেন্টিমিটার। একটু বড় আছে অঙ্কটা যদিও। ব্যাস, চ্যাপ্টার শেষ হয়ে গেছে। ঠিক আছে, সব শেষ হয়ে গেছে। বাইটাটা সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের সাপোর্ট আমার চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমি সেন্টার কখনো চলতে পারে না। ঠিক আছে, বাইটাটা সবাই ভালো থাকবে।